11টা বেজে গেছে, এসে গেছে। এবার এই প্লেনটা পড়বে। মজা দেখলাম। তো প্লেনে আপনাদের তিনজনের হাজবেন্ড ছাড়া শুধু পাইলট ছিল? আর এখনো অবধি কোনো খবর পাননি আপনারা? দেখুন, অথরিটিকে পুরো জিজ্ঞাসাবাদ করেছি, আর ওরা বলেছে যে প্লেনে কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না। তাহলে আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা প্লেন ক্র্যাশ ছিল না, বরং কেউ জেনে শুনে ওদেরকে খুন করেছে? ওনাকে অনেক দিন ধরে কেউ ফোন করে হুমকি দিচ্ছিল। দেখুন, আপনাদের হাজবেন্ড তো নামি দামি বিল্ডার্স, তাই হুমকি দেওয়া ফোন তো আপনাদের আসতেই পারে, তাই না? কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো আপনারা। হ্যাঁ, ওরা তিনজন সুরাট যাচ্ছিল কোনো জমি কিনতে, কিন্তু কিছু বিল্ডার্স ছিল যারা চাইতো না এই ডিলটা হোক। হ্যাঁ স্যার, কোটি টাকার ডিল ছিল। নিশ্চয়ই এই কাজ ওদের মধ্যে কারোর হবে। আচ্ছা, হুমকি দিয়ে কেউ ফোন করলো আর আপনারা পুলিশের কাছে কেন রিপোর্ট করেননি? স্যার, আমরা পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, তো আমাদের হাজবেন্ডরা আমাদের বাধা দিল। হ্যালো, কে বলছেন? খবরদার যদি ওই সুরাটের জমিটার ব্যাপারে ভেবেওছ তুমি, বুঝেছ? হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন আমাকে? হুমকি ভাবো তুমি। কাল সকাল 11টার সময় তোমার জীবনের শেষ নিঃশ্বাস নেবে তুমি। আপনার যা করার করে নিন, এই ডিল তো আমি করেই ছাড়বো। প্লেন ক্র্যাশও ঠিক 11টার সময় হয়েছিল স্যার। 11টা বেজে গেছে, এবার এই প্লেনটা পড়বে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আপনি বলুন স্যার, যে একটা জমির টুকরো কারোর জীবনের থেকে বড় হতে পারে কি? দেখুন, আমি আপনাদের প্রমিস করছি, যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা শাস্তি দিয়েই ছাড়ব। স্যার, আমাদের 5 বছর হয়ে গেছে এই কাজ করছি, আজ পর্যন্ত একটাও ভুল হয়নি। আমাদের কাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। যদি স্যার প্লেনে কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা ওটাকে উঠতে দিতাম না। তাহলে আপনাদের কথা অনুযায়ী প্লেনে কোনো প্রবলেম ছিল না? একদমই নয় স্যার। তাহলে প্লেনটা ক্র্যাশ হলো কি করে? হ্যাঁ, 4 জন মারা গিয়েছেন, কে দায়িত্ব নেবে তার? স্যার, আমি নিজেই খুব অবাক হয়েছি যে এটা ঘটলো কি করে। ফ্লাইট রেকর্ডার জানেন তো আপনারা, যাকে আমরা ব্ল্যাক বক্স বলি, সেখানেও সবকিছু নর্মাল দেখাচ্ছে। নর্মাল বললে কাজ চলবে না, সব কিছু ডিটেলে বলুন, শুরু থেকে, টেক অফ হওয়ার আগে থেকে কি হয়েছিল? আমরা পুরো প্লেন চেক করে পাইলটকে হ্যান্ডওভার করে দিয়েছিলাম। তারপরে ওই 3 বিজনেসম্যান প্লেনে করে সুরাটের দিকে রওনা দিল। স্যার, আমরা টেক অফের পারমিশন রেডিওর ফ্রিকোয়েন্সি থেকে পাই, মেন টাওয়ার থেকে। কাল আমাদের পুরো ইনফরমেশন পাওয়ার পরই আমরা টেক অফের প্রক্রিয়া শুরু করেছি। হ্যাঁ ফ্রেডি, কি? আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? মদনকে যে নাম্বার থেকে হুমকি দেওয়া ফোন করা হয়েছিল সেটা ক্র্যাশের দিন এখানেই ছিল, এই এয়ার স্ট্রিপেই। স্যার, ফোনটা যদি এখানেই থেকে থাকে তাহলে এটা ভিতরের কোনো লোকের কাজ। কি
হ্যাঁ না স্যার, আমরা কাউকেই কোনোদিন হুমকি দিয়ে ফোন করিনি। তোমরা না করলে কি বাইরের কেউ এসে করে গেছে? এই তোমাদের সিকিউরিটি এয়ারস্ট্রিপের? যদি ওই লোকটা এখানে এসে থাকে তাহলে কিছু না কিছু তো এখানে নিশ্চয়ই ফেলে গেছে। চেক করে দেখি। স্যার এই জায়গাটা তো পুরো পরিষ্কার, ও যদি কোথাও লুকায় তাহলে ওই হ্যাঙ্গারের কাছে কোথাও লুকিয়েছিল। ঠিক আছে, ওখানে দেখি। আপনারা আসুন আমাদের সঙ্গে। স্যার স্যার একটা ভাঙা ফোন পেয়েছি। স্যার আমার মনে হয় হুমকি দেওয়ার জন্য এই ফোনটাই ব্যবহার করেছিল। হতে পারে, ইউজ করে ভেঙে দিয়েছে। রেখে দাও, কিছু প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। কোথায় পেলে তুমি এটা? স্যার ওখান থেকে। স্যার এখানে। স্যার এই দেখুন, এখানে কানের মতো কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। ফোনটাও এখানে পাওয়া গেল, আর এই চিহ্ন। এমনটা নয় তো যে ওই অপরাধী এখানে হেলান দিয়ে ফোনে কথা বলছিল আর আমাদের জন্য ও প্রমাণ রেখে গেছে এখানে। একটা কাজ করো, এর ছবি তুলে নাও। স্যার কানের চিহ্ন দিয়ে কিছু বোঝা যাবে? আরে কিছু না কিছু তো পাওয়া যাবে। ডক্টর সালুকাকে দেব, উনি শিওর কিছু করবেন। স্যার দুটো লাশ পাওয়া গেছে, অঙ্কুর আর মদনের। অঙ্গদ আর মদন। আচ্ছা, সুমিত আর ওই প্লেনের পাইলট? খুন চলছে স্যার, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আপনারা প্লিজ কাঁদবেন না, একটু শান্ত হন প্লিজ। দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের স্বামীকে যারা খুন করেছে তারা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, হ্যাঁ, স্যার এই ফোনটা পেয়ে গেছি, যে ফোন থেকে হুমকি দেওয়া ফোনটা করা হয়েছিল। কিন্তু স্যার আমরা ওখানে পৌঁছানোর আগেই খুনি এই ফোনটা ভেঙে দিয়েছে, যাতে আমরা ওর অবধি পৌঁছতে না পারি। স্যার আমরা জানি এটা কে করেছে। চেনেন আপনারা? কে কে খুন করেছে? রণদীপ আর শশী। রণদীপ আর শশী কারা? হ্যাঁ স্যার এই দুজন উড বিল্ডার্স। এরা চাইতো না যে আমাদের তিনজনের স্বামী এই ডিলটা করুক। জানতাম, আমরা জানতাম যে এই ঘটনার পুরো দোষ আমাদের ঘাড়েই চাপানো হবে। আপনাদের পরিচয়? স্যার এরাই দুজন হলো সেই খুনি, রণদীপ আর শশী। জানি না এই মহিলাদের আমাদের সঙ্গে কি শত্রুতা আছে, যাই হোক না কেন আমাদের উপরই সবসময় দোষারোপ। আর আগেও একবার এরা আমাদের মিথ্যে অভিযোগে গ্রেফতার করিয়েছিল। আচ্ছা, কোন অপরাধে গ্রেফতার করিয়েছিল আপনাদের? আমাদেরও একটু বলুন। স্যার প্রথমবার যখন অঙ্কুরকে কল করে হুমকি দিয়েছিল, তো আমি পুলিশে রিপোর্ট লিখিয়েছিলাম এই রণদীপের বিরুদ্ধে। আর পুলিশ আমাকে গ্রেফতারও করেছিল, কিন্তু পরে আমি নির্দোষ প্রমাণিত হই। হ্যাঁ স্যার, আসলে ওই হুমকি দেওয়া ফোন ওই গ্রামবাসীদের ছিল যাদের জমি এরা নিতে চেয়েছিল। হ্যাঁ, ওই গ্রামের লোকগুলো তো এখনো জেলেই আছে। তো এই বাজে কাজটা তোমরা ছাড়া আর কে করতে পারে? দেখলেন স্যার, আবার আমাদের ওপর অভিযোগ। যদি আমরাই হামলা করে থাকি তাহলে সিআইডির কাছে আমরা কেন আসবো? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা ওখানে অপরাধীর কানের চিহ্ন পেয়েছি। আর ব্যাস, সেটা থেকে তো আমরা পুরোটা জেনেই যাব যে খুনি কে। এই
দেওয়ালে যে কাঁচা রং ছিল ওখানে এই যে কানের ছাপটা দেখা যাচ্ছে, এই কানের ছাপটা দেখো, কিছু দেখতে পাচ্ছ এতে? ওই কানের প্রিন্টে স্টারের মতন দেখতে কিছু ইমপ্রিন্ট আছে। আরো একটা কথা, এই যে অপরাধী এ সমুদ্রের আশেপাশে থাকে। এইটা কিভাবে জানতে পারলেন স্যার? আমি বলছি, এই ফোনটা, এই ফোনের যে ভাঙা অংশটা, এর ওপর আমি কিছু সমুদ্রের বালি আর মাছের কাঁটার টুকরো পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো যখন ওই লোকটা তার জুতো দিয়ে ফোনটা ভেঙেছিল তখন ওই বালি আর ওই মাছের কাঁটা জুতো থেকে বের হয়ে ফোনের মধ্যে চলে আসে। জুতোয় বালি আর এই তো মাছের মাথা কাঁটা খুলেছে। হতে পারে ওই লোকটা ফিশ মার্কেটের আশেপাশে থাকে। এখানে তো দুটো ফিশ মার্কেট আছে, একটা ভার্সোভা জেটিতে আর একটা মার্ড আইল্যান্ডে। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এই দুটো ফিশ মার্কেটে গিয়ে খোঁজ নাও আর দেখো এমন কেউ আছে যে কানের মধ্যে স্টারের শেপের ইয়াররিং পড়েছে। ওই লোকটাকে আমি দেখতে পেয়েছি। ওকে স্যার। সবাই চলে এসো। ওকে স্যার। কারোর সঙ্গে মিটিং হওয়ার কথা। এই লোকটা কে চিনতে পারছি না তো। স্যার, এটা তো সচিন। এয়ারপোর্ট অথরিটিজ মরে যাওয়া পাইলটদের লিস্টে এর ছবি দেখিয়েছিল। এই পাইলটটা সচিন, এই সচিন বেঁচে আছে? স্যার, ও যদি প্লেন ক্র্যাশে মারা না যায় তাহলে এই এখানে লুকিয়ে কি করছে? তাই তো, সামনে আসছে না কেন? চলো গিয়ে জিজ্ঞাসা করি। স্যার। হ্যাঁ, স্যার, এ তো মারা গেছে। মারা গেছে? ওই দেখুন স্যার, সচিন পালাচ্ছে।
স্যার ওই লোকটা মনে হয় এমন কিছু রহস্য জানতো যেটা সচিন চাইতো না আমরা জানতে পারি, আর হয়তো সেই জন্যই ওকে মেরে ফেললো। স্যার, কি জিজ্ঞেস করতে চান আপনি আমাকে? আপনার হাজবেন্ড সচিনের ব্যাপারে আপনি কি বলতে পারবেন ও কোথায় আছে? এটা কিরকম প্রশ্ন ইন্সপেক্টর? আপনারা তো জানেন কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশে। আগে না, সচিন বেঁচে আছে। বেঁচে আছে? আগে হ্যাঁ। আর আপনি হয়তো এটা শুনে খুবই কষ্ট পাবেন যে ও একটা খুন করে পালিয়েছে। এমনিতে তোমার স্বামী সচিন কত টাকা পেয়েছিল এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে? টাকা? টাকা পাইনি। টাকা যদি পেয়ে থাকতো তাহলে আমি কফি শপে কাজ করতাম না। আর এমনিতেও আমাদের রিলেশন ঠিক চলছিল না। আপনাদের মধ্যে বনিবনা হচ্ছিল না? কি বলতে চাইছেন, মানে জিজ্ঞেস করতে পারি কি প্রবলেম ছিল? দীপ্তি নামের একটা মেয়ে আছে, এয়ার হোস্টেস। অনেকবার বলতো যে তোর সাথে ডিভোর্স নিয়ে ওর সাথে থাকতে চাই। কোনো সম্ভাবনাই নেই স্যার। আর ও যদি প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফ দেয় তাহলে? না স্যার, যদি প্যারাশুট নিয়ে লাভ দিত তাহলে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখতে পেত। আমরা কিছু মিস করে যাচ্ছি না তো? কি একটু আগে তুমি কি বললে, কি মিস করেছো? না না স্যার, কিছু না। তোমাদের অ্যাপিয়ারেন্স বলছে যে তোমরা কিছু লুকোচ্ছ, তাই তো? কি ব্যাপার বলো, বলো তাড়াতাড়ি। সরি স্যার, আমরা ওই ছোট একটা ভুল করে ফেলেছিলাম। কিরকম ভুল? স্যার, যখন প্লেন টেক অফ করেছিল আমরা ওখানে ছিলামই না। আপনারা এত বড় ভুল কি করে করতে পারেন? হ্যাঁ স্যার, ওই প্লেন যখন রানওয়েতে দৌড়চ্ছিল স্যার কিছু বিস্ফোরণ হলো স্যার। কিরকম বিস্ফোরণ? স্যার, কেউ একজন চকলেট বোম ফাটিয়েছিল, তো আমরা ওইটাই দেখতে গিয়েছিলাম যে কোথাও কিছু হয়নি তো। আরে এটা তো চকলেট বোম। আর স্যার যখন আমরা ফিরে এলাম তখন দেখলাম যে প্লেন উড়ে গেছিল স্যার। এটা ওই দাড়িওয়ালারই কাজ হবে স্যার। ওদের কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, কেন? কিসের মোটিভ থাকতে পারে ওদের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য? কিছু না কিছু তো গোলমাল আছে অভিজিৎ। আচ্ছা, যখন বোমটা ব্লাস্ট হয় তখন প্লেনটা বায়ুস্তরের কোন জায়গা ছিল? ওখানে গিয়ে দেখাও। আসুন স্যার। চলো দেখাও। আসুন। এক মিনিট অভিজিৎ, এ তো রক্ত, শুকিয়ে যাওয়া রক্ত। স্যার, রক্তের রং দেখে মনে হচ্ছে খুব বেশি পুরনো নয়, আজ বা কালকেরই। এই রক্ত কার রক্ত? এটা এখানে এলো কি করে? জানি না স্যার। জানি না? সব প্রশ্নের একটাই উত্তর তোমাদের, জানি না। তাহলে জানোটা কি তোমরা? স্যার, এয়ার স্ট্রিপের রক্ত মানে কিছু না কিছু হয়েছিল এখানে। এটা তো পরিষ্কার, কিন্তু কি হতে পারে? আর এই রক্ত, এটা কার রক্ত? বস, জানতে পেরে গেছি ওই এয়ার স্ট্রিপে যে রক্ত ছিল ওটা কার? কার ছিল? এর পাইলট সচিনের। পাইলট সচিনের রক্ত? কিন্তু ওরা আঘাত লাগলো কি করে, কখন? স্যার, যখন আমরা ওকে জেটিতে দেখেছিলাম তখনও একটা স্লিং ব্যান্ডেজ পড়েছিল, আর ওর হাতে ব্যান্ডেজও বাঁধা ছিল। কিন্তু ইঞ্জিনিয়ার আমাদের এটা বললো যখন সচিন টেক অফের জন্য যাচ্ছিল একদমই ঠিকঠাক ছিল, ওর হাতে কোনো রকম ব্যান্ডেজই ছিল না। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, সচিনের আঘাত এয়ার স্ট্রিপের সময়ই হয়েছে। প্লেনটা টেক অফ হওয়ার আগেই সচিন এয়ার স্ট্রিপে পড়ে যায়, আর ওর তখনই আঘাতটা লাগে। ঠিক এইরকমই হয়ে থাকবে বস, কারণ এই জন্যে সচিন প্লেন ক্র্যাশে মারা যায়নি, কারণ সচিন প্লেনে ছিলই না। কিন্তু ডক্টর সালুকে কেউ তাহলে সচিনকে প্লেন থেকে লাফাতে দেখেনি কেন?
আরে ওই দাড়িওয়ালা ওখানে বাজি ফাটিয়েছিল না ওদের সরানোর জন্যে। এগুলো সব সচিন আর ওই লোকটার প্ল্যান ছিল। হ্যালো, ওকে, থ্যাংক ইউ স্যার। সচিনের ওই গার্লফ্রেন্ড দীপ্তি যে সিঙ্গাপুরে থাকে, ওর নাম্বার পেয়ে গেছি। সচিন কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? দীপ্তি, একটা কথা বলো, শেষবারের মতন সচিনের সঙ্গে তুমি কবে কথা বলেছিলে? 2 দিন আগে। 2 দিন আগে? কিন্তু সচিনের ওয়াইফ তো আমাদের বলেছে তোমাদের দুজনের সম্পর্ক ভেঙে গেছে। না, হয়তো ওর বউকে এটা বলেনি যে ও আমার সাথে মিট করতে সিঙ্গাপুরে আসছে। আচ্ছা, সচিনের কবে আসার কথা সিঙ্গাপুরে? 1 সপ্তাহ বাদে। ও, আচ্ছা, আর কি কি কথা হয়েছে তোমার সঙ্গে 2 দিন আগে? ও বলছিল যে ও অনেক টাকা পেতে চলেছে আর তারপরে আমরা দুজনে নতুন জীবন শুরু করতে পারি। কিন্তু আপনার এইসব প্রশ্ন, সচিন ঠিক আছে তো? ভয় পেও না, সচিনের কিছু হবে না। আর যদি দরকার পড়ে আমরা আবার তোমায় ফোন করব। থ্যাংক ইউ। আচ্ছা, দীপ্তি আবার যুক্ত নয় তো এই প্ল্যানের সঙ্গে, এই সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে? পুরবি, একটা কাজ করো, সিঙ্গাপুর পুলিশকে পুরো ডিটেলস জানিয়ে দাও আর বলো যে ওরা এই দীপ্তির ওপর যেন নজর রাখে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, সচিনের ওয়াইফের সঙ্গে কথা হলো স্যার। ও তো বললো যে সচিনের পাসপোর্ট বাড়িতেই আছে। কি? সচিনের পাসপোর্ট বাড়িতে? আর সচিন সিঙ্গাপুর যাওয়ার জন্য প্ল্যান করছে? এটা আবার হয়নি তো যে সচিন নকল পাসপোর্ট বানিয়েছে? নকল পাসপোর্ট? আচ্ছা, আমাদের ওই ঘেটু আছে না, ও কিন্তু নকল পাসপোর্টের ব্যাপারে অনেক কিছু জানে। হেড্রিক, একটা কাজ করো, পঙ্কজকে বলো যে সচিনের ফটো নিয়ে যেন ঘেটুর সঙ্গে দেখা করে। হ্যাঁ। ইয়েস স্যার। আরও একটা কথা স্যার, সচিন যদি প্লেন টেক অফ হওয়ার আগে প্লেন থেকে ঝাঁপ দিয়ে থাকে তাহলে প্লেনটা ওড়াচ্ছিল কে? আর যখন ও প্লেন থেকে ঝাঁপ দিল তখন এই মদন, অঙ্কুর আর সুমিত এরা চিৎকার চেঁচামেচি করলো না কেন? চুপচাপ বসেছিল কেন? বস, প্লেন থেকে পড়ে গেলে এরকম সুযোগ পাবে কি করে? এরা 3 জনেই তো অজ্ঞান ছিল। কিন্তু স্যার, এরা জ্ঞানটা হারালো কিভাবে? পুরবী, এদের 3 জনের পেটের মধ্যে ব্ল্যাক কফি ছিল, আর ওই ব্ল্যাক কফিতেই নেশাদ্রব্য মেশানো ছিল। কি? ব্ল্যাক কফির সঙ্গে নেশার ওষুধ? আই এম বোর্ডিং। আপনার কফি, থ্যাংক ইউ। তাহলে নিশ্চয়ই এটা সচিনের প্ল্যানের পার্ট ছিল। স্যার, একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি। বিনা পাইলট নিয়ে প্লেনটা উড়লো কিভাবে? এর উত্তর হলো ইউএএস। ইউএএস, আনইন্টারাপ্টেবল অটো পাইলট সিস্টেম। এই প্রোগ্রাম দিয়ে মাটিতে থেকে আকাশে ওড়া প্লেনকে কন্ট্রোল করা যায় স্যার, যে কোনো জায়গা থেকে। হ্যাঁ স্যার, আমরা এই ফরেন্সিক ল্যাবে দাঁড়িয়েও যে প্লেনটা আকাশে উঠছে তাকে কন্ট্রোল করতে পারি। এই প্রোগ্রামটা এই জন্যই বানানো হয় যে আকাশে ওড়ার সময় প্লেনে যদি কোনো ইমার্জেন্সি হয় বা কোনোভাবে প্লেন হাইজ্যাকও হয়ে যায় তাহলে তার কন্ট্রোল যেন নিচে থাকা লোকেদের হাতে থাকে। তার মানে প্লেনের ককপিটের কন্ট্রোল তার হাতে থাকবে যার হাতে রিমোট আছে। হ্যাঁ স্যার, আর যার কাছে রিমোট কন্ট্রোলটা ছিল সেই প্লেনটা ক্র্যাশ করিয়েছে সমুদ্রে। রিমোট কন্ট্রোলের লোক খুনি। এক কফিতে নেশার ওষুধ। যদি একবার আমরা জানতে পারি না যে ওই ব্ল্যাক কফিতে নেশার ওষুধ কে মিশিয়েছিল আর কে খাইয়েছিল, তাহলে বুঝে নাও রিমোট কন্ট্রোলের খুনির কাছেও আমরা পৌঁছে যাব। রিমোট কন্ট্রোল।
ব্ল্যাক কফি? স্যার মদন তো ব্ল্যাক কফি খেতেন না, ওনার হাই ব্লাড প্রেশার ছিল। আর স্যার আমিও তো সুমিতকে কোনো ব্ল্যাক কফি দিইনি, কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন আমিও বাড়ি ছিলাম না। দেখুন, আমরা ওই তিনজনের পেট থেকেই ব্ল্যাক কফি পেয়েছি, যে সেই নেশার ওষুধ মিশিয়েছিল। আর আপনারা বলছেন যে আপনারা কেউ নিজেদের স্বামীকে ব্ল্যাক কফি খাওয়াননি। হতে পারে অন্য কেউ ওনাদের ব্ল্যাক কফি খাইয়েছিল, বা হতে পারে বাইরে যেখানে গিয়েছিল সেখানে খেয়েছিল। কোথাও গিয়েছিল কি? হ্যাঁ স্যার, ওকে আমাদের ড্রাইভার এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিল। তাহলে হতে পারে যে ও বাইরে কোথাও কফি খেয়েছে, তাহলে ড্রাইভার জানতে পারে। রবি, ওকে একবার ডাকুন তো, কোথায় আছে ও? স্যার যবে এই ঘটনা ঘটেছে তবে থেকে ও কাজে আসছে না, ও আমার ফোনও তুলছে না। তার মানে অভিজিৎ, এই রবি কাল থেকে উধাও। সরে প্লিজ, একটু দেখি তো কি হয়েছে এখানে। দেখুন স্যার, এখানে খুব গন্ধ আসছে, আর এক্ষুনি পুলিশকে ফোন করেছিলাম কিন্তু এখনো কেউ আসেনি। আমরা সিআইডি থেকে। স্যার আরও একটা খুন। চলে আয়, জাস্ট ফলো মি। পঙ্কজ, চুপচাপ আমার পেছন পেছন চলতে থাকবি যতক্ষণ আমি এখানে আছি। তোর ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই যে ঘেটু, আমি না ভয় পাই না, আমি একজন সিআইডি অফিসার। চুপচাপ চল, ফলো মি, ওইদিকে চল। চলে আয় পঙ্কজ। কি বন্ধু, শুনেছি তুমি খুব সুন্দর পাসপোর্ট বানাও। কে বললো? আমার একটা বন্ধু বলেছে। বন্ধু? কে বন্ধু? এ না, আমি চিনি না একে। এ তোমার বন্ধু? তোমার কোনো সন্দেহ আছে? খুব ভালো করে চিনি আমি একে। এর পাসপোর্টও রেডি হয়ে পড়ে আছে আমার কাছে। আরে বাহ, তাহলে তো আমারও পাসপোর্ট হয়ে যাবে, তাই না? হয়ে যাবে, কিন্তু দুটো পেটি লাগবে। আরে দেবো তো 2 পেটি। বলো না কি চাই, আম চাই না 2 পেটি আপেল চাই, বলো কি চাই। এ শালা, 2 পেটি মানে 2 লাখ। 2 লাখ? 2 লাখ? চল এটা বল, তোর নাম কি লিখবো পাসপোর্টে? সাব ইন্সপেক্টর পঙ্কজ, সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আরে আরে আরে, আমি কি করেছি তোমার? শুধু তোরই নয়, যত নকল পাসপোর্ট বানায় সব ধান্দা বন্ধ হয়ে গেছে। যে যে প্রশ্নগুলো আমি করব সব কটা সত্যি সত্যি উত্তর দিবি, না হলে 2 লাখ বার উঠবস করাবো, বুঝেছিস? জিজ্ঞেস করো কি করবার আছে। এ ওর নকল পাসপোর্ট নিতে কখন আসবে? জানি না। জানিস না? আজ সন্ধ্যেবেলা। দেখলে পঙ্কজ, খেঁচুর কামার। স্যার রবির ঘর থেকে যে বোতলটা পাওয়া গেছে, ওখানে ওই নেশার ওষুধটা আছে যেটা সালুমকে স্যার ব্ল্যাক কফিতে পেয়েছিল। ওই রবি ছাড়া আর কারোর আঙুলের ছাপ পেয়েছিলে ওই বটলে? হ্যাঁ স্যার, রণদ্বীপের। রণদ্বীপ, এই রণদ্বীপ বিউরোতে এসে চেঁচিয়ে চেঁচিয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাইছিল না? প্রথমে রবিকে ব্যবহার করে খুন করানোর জন্য, তারপর রবিকেই মেরে ফেলে।
স্যার আমি রণদীপকে অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ওর ফোন বন্ধ আসছে। একবার এই সচিনকে যদি আমরা পাই না, ওই আমাদের পৌঁছে দেবে রণদ্বীপের কাছে। সন্ধেবেলায় তো ও আসছে নিজের নকল পাসপোর্ট নেওয়ার জন্য। আমার পাসপোর্ট রেডি আছে? হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার পাসপোর্ট ওর থেকে নিয়ে নাও, ওর কাছে আছে। আরে ভাই তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। সত্যি বলেছিস তুই, তোর কাছে তো একদম সময় নেই। বাস এইটা, এই ফটোটা চিপকে দি। এটা কি ধরনের মজা? মজা নয়, এটা সিআইডির উপহার। সিআইডি? বল, ওই প্লেন ক্র্যাশটা কি করে করেছিলি তুই? সিআইডি থেকে পালিয়ে টেক অফ করা এত সহজ নয়। ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় অপরাধীদের। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এই কাজের জন্য আমায় 50 লাখ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু কিন্তু আমি জানতাম না যে স্যার ওরা মারা যাবে। তোকে টাকা কে দিয়েছিল সেটা বল। স্যার স্যার আমি জানি না স্যার, আমি শুধু একবার কথা বলেছিলাম ওর সাথে। পঙ্কজ, ইন্টারনেটে ভালো করে দেখো এই রণদ্বীপের কোনো ইন্টারভিউ পাওয়া যায় কিনা। স্যার পেয়ে গেছি। আমি আমার সাফল্যের সব কৃতিত্ব আমার কঠোর পরিশ্রম আর না হারা মনোভাবকে দেব। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না। আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছেছিলাম। স্যার স্যার এটা ওনারই আওয়াজ স্যার, আই এম শিওর এটা ওনারই। গলার স্বর রণদ্বীপের আর ওই শিশিতে আঙুলের ছাপ রণদ্বীপের। রণদ্বীপ? স্যার সামনে গিয়ে রাইটে। স্যার এই রণদীপের ফোন তো অফ বলছে, ওর লোকেশন কি করে ট্র্যাক করব? আরে ফোন বন্ধ তো কি হয়েছে পঙ্কজ, ওর ভিডিওটায় মনে আছে? ওই ভিডিওটার মধ্যে ওর হাতে একটা ব্রেসলেট পড়েছিল। আমি ওই ইন্টারভিউ দ্বিতীয়বার চেক করেছি। কিন্তু স্যার ব্রেসলেট দিয়ে লোকেশন কি করে ট্র্যাক করব? পঙ্কজ, ওটা কোনো অর্ডিনারি ব্রেসলেট নয়। ওই ব্রেসলেটে জিপিএস ট্র্যাকিং লাগানো আছে। আর এরকম ব্রেসলেট বেশিরভাগ টাইপ 1 ডায়াবেটিসের লোকেরাই পরে। ব্রেসলেটে জিপিএস থাকে স্যার? হ্যাঁ, তার কারণ হলো যে ওর শরীর যদি কোনো সময় খারাপ হয়ে যায় বা ওর মাথা ঘুরে যায়, তাহলে ওর পরিবারের লোকেরা জিপিএস এর সাহায্যকে সহজেই ট্র্যাক করতে পারবে। কিন্তু স্যার এই জিপিএস বলছে রণদীপ। এইদিকে স্যার। হ্যাঁ স্যার এখানেই কোথাও হবে। ওর হার্ট রেট ক্রমশ কমে আসছে। হার্ট রেট ক্রমশ কমে যাচ্ছে? এদিকেই ও কোথাও আছে। দাঁড়া দাঁড়া, এই মাটিটা অন্যরকম মনে হচ্ছে কেন? এই মাটির নিচে আবার নেই তো? হতে পারে। মাই গড, বেঁচে আছে? স্যার স্যার আমরা তো ভেবেছিলাম যে এই লোকটাই খুনি, কিন্তু এখন দেখছি ওই তো মারা যাচ্ছিল। স্যার আমার মনে হয় না রবির খুন রণদীপ করেছে বলে, কারণ ব্যুরো থেকে বেরোনোর পরে ওর ব্রেসলেটের লোকেশন এখানটাই ছিল, ও অন্য কোথাও যায়নি। তার মানে যে সচিনকে টাকা দিয়েছিল সে রণদীপ ছিল না, অন্য কেউ ছিল। কিন্তু স্যার ভয়েস তো ওরই ছিল, গলার আওয়াজ তো ওরই ছিল। পুরোবি আওয়াজ চেঞ্জ করে কথা বলা কোনো ব্যাপার না। আর আজকাল স্যার এমন এমন মোবাইলের অ্যাপ এসছে যার সাহায্যে যে কেউ যে কোনো আওয়াজে কথা বলতে পারে। কিন্তু কে কে সে যে রণদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিল? সে কে ছিল যে কিনা
নিজের ভয়েস চেঞ্জ করার অ্যাপ ইউজ করেছিল। চিয়ার্স। হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স। আসুন আসুন। আসুন। অভিনন্দন আপনাকে। অভিনন্দন? কিসের জন্য? ওই অ্যাপের জন্য। ওই অ্যাপ যেটা আপনাদের কোম্পানি বানিয়েছে, যেটা দিয়ে যে কোনো মানুষ তার নিজের ভয়েস চেঞ্জ করতে পারে। মানে? হ্যাঁ, একবার শুনবেন? তোমাকে তোমার অপরাধের জন্য এবার জেলে যেতে হবে। তোমার অপরাধের জন্য এবার জেলে যেতে হবে। এটা কি ধরনের মজা? এটা মজা নয়। এই ডিভাইস দিয়েই তুমি রণদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, তাই না? পুরবি, অ্যারেস্ট করো একে। চলুন ম্যাডাম। এত কিসের তারা আছে সিআইডি? একটু ওদিকে তো তাকান। এই, ছেড়ে দাও ওকে। বোকামি করো না। এই, ছেড়ে দাও এদের। মাই গড, তাড়াতাড়ি ওঠো। গুড বাই সিআইডি। ওয়েল ডান গার্লস। আজ পর্যন্ত বড় বড় অপরাধী যেটা করতে পারেনি সেটা আমরা করে দেখিয়েছি। সিআইডি তো পাগল হয়ে গেছে মনে হয়। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু আমরা যাব কোথায়? অরিজিনাল প্ল্যান তো আমরা ভেস্তে ফেলেছি। ভেবে দেখি, কোনো না কোনো রাস্তা তো পেয়েই যাব। আরে কি করছিস? কিরকম ভাবে প্লেন ওড়াচ্ছিস তুই? আরে আমি চালাচ্ছি না রে। তুমি তো বলেছিলে যে তুমি প্লেন চালাতে পারো। আরে আমি এটা করছি না, এটা নিজে থেকে হচ্ছে। ও নো, প্লেন তো নিচে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের ইউএস টেকনোলজি কেউ জানতে পেরে গেছে নাকি? কিন্তু কি করে? থ্যাংক ইউ। আসুন। যে দেশে মহিলারা স্বামীর দীর্ঘ জীবনের জন্য ব্রত রাখেন, সেখানে আপনারা তিনজন মিলে আপনাদের স্বামীদের খুন করে দিলেন। নিশ্চয়ই কোনো উপযুক্ত কারণ ছিল এর। হ্যাঁ, কারণ ছিল। আমাদের হাজবেন্ডরাও ধোয়া তুলসী পাতা ছিল না। হ্যাঁ, লোকেদের কাছে তো এমন দেখাতো যে ওরা আমাদের খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে কিছু অন্য গল্প হতো। না আমরা কোনো ভালোবাসা পেলাম, আর না কোনো সম্মান। অঙ্কুর তো কতবার রিয়ার উপর হাতও তুলেছিল। হসপিটালেও ভর্তি হতে হয়েছিল ওকে। এই সব থেকে বিরক্ত হয়ে আমরা আমাদের স্বামীদের কল করে হুমকি দিচ্ছিলাম। আর ভাবলাম সুযোগ ভালো আছে, তাই আমরা ওদের মেরে ফেললাম।
আর ভাগ্য দেখুন, রণদীপ রবির কাছে গিয়েছিল ওই অজ্ঞান হওয়ার ওষুধ নিয়ে, যাতে আমাদের স্বামী মিটিংয়ে পৌঁছতেই না পারে। আর এই ব্যাপারটাও আমাদের কাজে লেগে গেল। তাহলে রবির সততার সুযোগ নিয়েছো তুমি। তারপরে তোমরা রণদীপকে মাটিতে পুঁতে দিয়েছিলেন, যাতে আমাদের মনে হয় ও অপরাধ করে পালিয়ে গেছে। খাঁচায় বন্দি পাখির মতো জীবন কাটানোর কোনো ইচ্ছে ছিল না। আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে চেয়েছিলাম। স্বাধীনভাবে শ্বাস নেওয়ার আরো কিছু পথ খোলা আছে ম্যাডাম। স্বামীকে খুন করা সব থেকে ভুল সিদ্ধান্ত। এটা ঠিক করতে যদি স্বামীর কাছ থেকে সরে যেতে, কিন্তু না, তোমরা তিনজন এমন রাস্তা বেছে নিয়েছো যে রাস্তা তোমাদের অন্ধকারে নিয়ে যাবে, আর সেটাও জেলের গড়াদের পেছনে। কত ধুলো এখানে। আচ্ছা শোনো, এই যে যতটা এলাকা আছে তাড়াতাড়ি পরিষ্কার করো। নতুন যে জিনিসপত্রগুলো আসবে সেগুলোকে শিফট করতে হবে এখানে। তুমি এদিকে পরিষ্কার করো। এসো এদিকে, এসো, এটাকেও পরিষ্কার করো। তুমি ওদিকে যাও, আপনি ওদিকে যান। স্যার, স্যার, এটা তো পুতুল নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সবে ফ্ল্যাটে শিফট করেছি। না না, কোনো প্রবলেম নেই। ওকে ওকে ওকে, নট অ্যান ইস্যু। থ্যাংক ইউ। সীমা। হ্যাঁ বলুন। আমার টিফিনটা রেডি আছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব বার বেড়েছে না তোর? হ্যাঁ, কতবার বলেছি নিচে। এইটা কি হচ্ছে এখানে? আরে এই মানুষটা চেঁচাতেই থাকে। আমার তো মুখ দেখে পুরো রাক্ষস মনে হয়। হ্যাঁ, সব সময় রেগে থাকে। কেন? কি জানি ম্যাডাম। আচ্ছা, এই জলের বোতল আছে, সাবধানে নিয়ে যাবেন। আর রাজমাটাও খেয়ে নেবে না। আমি তো ওর বাড়িতে আর কাজই করতে চাই না। হ্যাঁ, আমি তোকে বলেছিলাম না আমার পেছনে। হায় হায়, আবার মারতে শুরু করলো বেচারা বিনীতা দিদি। এই মানুষটা তো মরণ হলে বাঁচি। হ্যাঁ, মারধর করে না? চুপচাপ একটা ভেজা বেড়ালের মতো বাড়ির কোণে পড়ে থাকবি, নাহলে এত মার মারবো যে তুই সারা জীবন মনে রাখবি। বেশি কথা একদম বলবি না, চুপ কর। কি চাই আপনার? এই ভেতরে যা। শর্ট। আরে এই ম্যাডাম, এই ভেতরে কোথায় যাচ্ছ? আমি সিআইডি অফিসার। যদি তোমার কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়, তুমি নির্দ্বিধায় বলতে পারো। বলো, কি হয়েছে? কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। কেউ তোমায় বিরক্ত করে না তো? তাহলে তোমার পিঠে এত ক্ষতর দাগ কেন? ও এটা তো আমি রান্নাঘরে স্লিপ করে গেছিলাম, তখনই লেগে গেছে। আচ্ছা আচ্ছা, কিচেনে পড়ে যাওয়ার জন্য এই দাগগুলো হয়েছে, তাই তো? ম্যাডাম, ও বললো না যে দাগগুলো এমনিই লেগেছে। এবার বাঘের চামড়া ওঠানোর চেষ্টা করো না। শান্তি হয়েছে আপনার? চলুন আসুন। ম্যাডাম, ও ম্যাডাম, কারোর পরিবারের ব্যাপারে নিজের নাকটা গলাবেন না, বুঝে গেছেন আপনি? কেটে পড়ুন এবার। হ্যাঁ,
ইডিয়েট রবিশ। হ্যালো, ওকে স্যার এই পুরো জায়গাটা খুঁজে দেখেছি কিন্তু মেয়েটার মাথাটা কোথাও খুঁজে পাইনি। স্যার, শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু এর গলাটা কাটা রয়েছে। গলা কেটেই মারা হয়েছে স্যার। স্যার জানবো কি করে যে এই লাশটা আসলে কার? না কোনো আইডিয়া আছে না এমন কোনো জিনিস যা থেকে জানতে পারবো এই বডিটা কার। কিন্তু স্যার, কেউ মাথা কেটেই কেন লুকোবে? এই মেয়েটা কে? কেউ কি জানে এর ব্যাপারে? হ্যাঁ না স্যার, আমরা তো কেউ চিনি না। আমরা নিজেরাই খুব চিন্তিত। এই লাশটা এখানে এলো কি করে? স্যার, তালা তো একদম ঠিক আছে। কেউ মনে হচ্ছে তালা খুলে লাশটাকে রেখে দিয়ে গেছে এখানে। এখানকার চাবি কার কাছে থাকে? স্যার আমার কাছে, আর এই শঙ্করে আমাদের স্টাইলিশ এর কাছে। চাবি তোমাদের দুজনের কাছে থাকে, তাহলে হতে পারে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে। কি বলছেন অফিসার? আমি কেন খুন করতে যাব? চাবি শুধু আমার কাছে থাকে না, ওর কাছেও থাকে। হ্যাঁ তো এর মানে আমি খুন করেছি নাকি? স্যার স্যার আমি খুন করবো কেন স্যার? আমি তো চিন্তামই না এনাকে, আর আমার চাবিও আমার কাছেই থাকে। হ্যাঁ স্যার, তা আমিও চাবি কাউকে দিইনি, আর আমার চাবি বেশিরভাগ সময় অফিসেই পড়ে থাকে। স্যার, এখানের কোনো ভিতরের লোকই চাবি চুরি করে এইসব করেছে হয়তো। স্যার, এই মেয়েটা যে কাপড় পরে আছে সেটা আমারই ডিজাইন করা স্যার। তোমার ডিজাইন করা ড্রেস ও পরেছে আর তুমি জানোই না যে মেয়েটা কে? হ্যাঁ স্যার, আমি জানি না মেয়েটা কে, কিন্তু এর লেটেস্ট ফটোগ্রাফ আমরা বীরকে পাঠিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে এর ফটোগ্রাফস আপলোড করার জন্য। এ বীরকে? বীর আমাদের ফটোগ্রাফার স্যার। তার মানে যা কিছুই করেছে তোমাদের মধ্যে কেউ করেছে। বাইরের কাউকে ইনভলভ করলে এখনই বলে দাও, নাহলে পরে কিন্তু সবাই ফেঁসে যাবে। এখনো সময় আছে। কি হলো, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ স্যার। কি? স্যার আমি হেমন্ত বাবুকে দেখেছিলাম অফিসে কারোর সাথে কথা বলতে। ওই লোকটাকে আমার ঠিকঠাক লাগছিল না। আমি ওনার ভিডিও তুলে নিয়েছি আমার মোবাইলে স্যার। ভিডিও? হ্যাঁ স্যার। দেখাও তো। আরে আরে কেউ যদি দেখে নেয়, কিছু যদি এদিক ওদিক হয়ে যায়, আমি তো ফেঁসে যাবো ভাই। ভাসবে তো তখন যখন কেউ দেখতে পাবে। 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। রাখো। আচ্ছা কি চাই তোমার? একটা মডেলের ফটো নিতে হবে। কার লাগবে সেটা আমি নিজেই দেখে নেব। আচ্ছা ঠিক আছে, দেখো ওই শেয়ারের নিচে আছে, গিয়ে নিয়ে নাও। যাও। চাবি? চাবি কিসের জন্য? প্রশ্ন নয়, শুধু কাজ। আচ্ছা ঠিক আছে, এ নাও। এই লোকটা কে? স্যার আমি জানি না একে। চেনো না, কিন্তু তাকে চাবি দিয়ে দিয়েছিলে। স্যার স্যার ও কিছু পয়সার লোভ দেখালো আর আমি ওকে চাবিটা দিয়ে দিলাম, ব্যাস। এর থেকে বেশি এর ব্যাপারে আমি আর কিচ্ছু জানি না। একে বিউরোতে নিয়ে চলো, লোকটা স্কেচ বানাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। রবি, এখানে যতজন মডেল আছে প্রত্যেকের রেকর্ডস নাও, আর ধরো এই বীরকে। এটা জানতে হবে যে এই মেয়েটা কে। বীর দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বীর। পালিয়ে কোথায় যাবি বল? বল বসের স্ত্রী কোথায় আছে? বস? কে বস? কার স্ত্রী? আমি কারোর স্ত্রীকে চিনি না। আর তোমরা কারা? মনে হচ্ছে সবাই এরকম মানবি না তুই। দাঁড়া বলছি। দেখো, আমরা সিআইডি থেকে আসছি। এই ফটোটা মন দিয়ে দেখো, আর যা যা মনে পড়ছে এবার সব কিছু সত্যি করে বলে ফেলো। স্যার আমি একে, স্যার এই ড্রেসটা তো আমি চিনি। স্যার এটা মডেল নিতাকে দিয়েছিলাম আমি। স্যার এ মারা গেছে? হ্যাঁ মারা গেছে। বসকে বলতে হবে ওনার স্ত্রী মারা গেছে। এই এক মিনিট, বসটাকে? বাদল স্যার। এই বেটা মেরে চোর বউকে। স্যার ও মিথ্যা কথা বলছে। আরে আমি কাউকে কেন মারবো? স্যার ও মিথ্যা কথা বলছে। স্যার আমি কেন কাউকে মারতে যাব? মিথ্যা কথা বলছে স্যার। আচ্ছা তোমার এরকম কেন মনে হচ্ছে যে এই মেরেছে? বস বলেছিল
যে ওনার স্ত্রীর সাথে এর চক্কর আছে। বৌদি দুদিন ধরে নিখোঁজ স্যার, সেই জন্য আমরা ওর পিছু নিয়েছিলাম। স্যার আমার কোনো চক্কর ছিল না স্যার। স্যার আমরা তো ভালো বন্ধু ছিলাম। স্যার ওই বাদলের মাথা খারাপ, যা তা বলতে থাকে। আর নিতা আমাকে অনেকবার বলেছিল যে ওকে মারধর করে, টর্চার করে। স্যার স্যার ও ওকে খুব ঘৃণা করতো। ফ্রেডি স্যার, মনে হচ্ছে নিতাকে এই বাদলই মেরেছে। আমি এসএপি স্যারকে এটা ফোন করে বলছি যে ওর ওয়াইফ। কোথায় থাকে তোমাদের এই বাদল স্যার? হ্যাঁ সালুকে, কি জানতে পেরেছো এই মহিলার মৃত্যুর ব্যাপারে? আরে ভাই, আমি কি জাদুকর নাকি? ভালো হয়েছে জাদুকর হওনি। আরে কিছু তো পেয়েছো, সেটা বলো না। অনেক ধরনের টেস্ট করেছি, কিন্তু বস এই মেয়েটির মৃত্যুর আসল কারণ কি সেটা জানা যায়নি। আসল কারণ মানেটা কি? ওনার গলা কাটা হয়েছে, মারা গেছেন? আগে না, যেটা তুমি ভাবছো সেটাই যে ঠিক হবে তেমনটা নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে এর মৃত্যুর কারণ অন্য কিছু? আমি সেটাই বলতে চাইছি দয়া। আসলে বস, এই মেয়েটার মৃত্যু আগে হয়েছে আর তারপর এর গলাটা কাটা হয়েছে। কি শনাক্ত করা গেছে? হ্যাঁ একদম, সেটা আমরা ঠিকঠাক করে ফেলেছি। ওই যে ফিঙ্গারপ্রিন্টস তোমরা বুটিক থেকে পেয়েছিলে, সব এমপ্লয়ির আইডি থেকে, ওর থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট এই মেয়েটার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। তোমার ভাবনাটা ঠিকই, এই মেয়েটি নিতা। ইনি কখন মারা গেছেন? রাইগার মর্টিস আর লিভার মর্টিসের হিসাব অনুযায়ী এই মেয়েটির মৃত্যু হয়েছে 10 থেকে 12 ঘন্টা আগে। 10 থেকে 12 ঘন্টা? দয়া, এই পুরো ক্রিয়াকর্মটা করেছে ওই বাদল, নিতার স্বামী বাদল। অভিজিৎ, হ্যাঁ, আপনারা কে? কার সাথে দেখা করবেন? তোমার বাবু কোথায়? উনি জানেন আমরা কারা। ওহো, মডেলিং এর পাশাপাশি ক্রিকেটও? স্যার, এরা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনারা এখানে? ফোনে তো আপনি আপনাকে বলেই দিয়েছেন যে আমার স্ত্রী খুন হয়ে গেছে। দেখুন, সব কথা তো আর ফোনে বলা যায় না, সেগুলোই বলতে এসেছি। কি বলতে চান আপনি? খুনি ধরা পড়েছে? না, এখনো খুনিকে আমরা ধরতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। আপনার কবে বিয়ে হয়েছিল? এই 6 মাস আগে। আপনার বিয়ের ব্যাপারে কিছু বলুন। কেমন চলছিল আপনার ম্যারিড লাইফ? ঠিকই চলছিল। আচ্ছা, কিন্তু আমরা তো অন্যরকমই শুনেছি। কি? এটাই যে আপনাদের মধ্যে প্রায় নাকি ঝামেলা হতো। না স্যার, এরকম তো কিছুই হয়নি। তাহলে মডেলিং স্টুডিওর লোকেরা কেন বললো যে আপনাদের মধ্যে প্রায় নাকি ঝামেলা লেগেই থাকতো? আমি জানি না স্যার। এমন কি হয়েছিল যে আপনি আপনার ওয়াইফকে সন্দেহ করতে বাধ্য হয়েছিলেন? উনি কি আপনাকে ঠকাচ্ছিলেন নাকি? লিসেন অফিসার, আমার স্ত্রী ঠিক ভুল সবই বুঝতো। এর জন্য ও যেখানে যেত, যা কিছু করতো, তার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না। ও আচ্ছা, তাহলে আপনি ওনার পিছনে গার্ড কেন পাঠাতেন? ফলো করার জন্য? দেখুন স্যার, আমি একটা বড় ঘরের ছেলে, আর নিতার মা বাবা এটা চাইতো যে ওর বিয়ে একটা ভালো পরিবারে হোক আর ওর জীবন বদলে যাক, আর ও এসব ফালতু কাজ ছেড়ে দিক। কিরকম ফালতু কাজ? এই মডেলিং আমার এসব একদম পছন্দ ছিল না, আর আমি এসব বিয়ের পরই জানতে পেরেছি। আর এই জন্য ও কি করে সেসব ট্র্যাক করার জন্য আমি ওর পেছনে গার্ডস লাগিয়েছিলাম। উনি তো ক্রিকেট খেলতেন না? খেলতো স্যার, কিন্তু বিয়ের আগে আমি ওকে বুঝিয়েছিলাম আর ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিল। অফিসার, আমি অলরেডি ভীষণ চিন্তিত। সো প্লিজ, যদি আপনাদের আর কিছু প্রশ্ন জানার থাকে তাহলে আমার উকিলের সঙ্গে কথা বলুন। দেখুন মিস্টার বাদল, খুন যখন হয়েছে তখন প্রশ্ন তো চলবেই, আর উত্তরও দিতেই হবে। সে আপনি দিন বা আপনার উকিল দিক। স্যার 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 এই স্যার, স্কেচ তৈরি হয়ে গেছে। এই কি ছিল? হ্যাঁ স্যার,
এই লোক যে আমাকে ফটোর জন্য পয়সা দিয়েছিল। স্যার এ তো শিব, এক্স কপ। এক্স কপ শিব রিটায়ার্ড? না স্যার, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট থেকে। কেন স্যার, এমন কি করেছিল লোকটা যে কারণে নাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়? স্যার 2 নম্বরই কাজে লিপ্ত ছিল এ। এমন কোনো 2 নম্বরই কাজ নেই এ করে না। এখন কি করে? স্যার আজকালে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছে। বাহ, হ্যাঁ চাকরি তো চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বেআইনি কাজ করেই চলেছে। তাহলে দেখা করো এই শিবের সঙ্গে, জানা তো যাবে এই ফটো নিতে কেন গিয়েছিল। স্যার শিবের ফোন কখন থেকে নট রিচেবল বলছে। স্যার যেভাবে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে কাজের জিনিস যেটা সেটা নিয়ে পালিয়ে গেছে। তবে একটা কথা জেনে রাখো ফ্রেডি, আর এই কথাটা কিন্তু খুবই সত্যি, খুনি যতই চালাক হোক না কেন, প্রমাণ সে রেখে যাবেই। অভিজিৎ, এই দেখো, মনে হচ্ছে অনেকদিন ধরেই ফলো করছে নিতাকে। আমার তো মনে হয় খুনেই করেছে। যদি নাও করে থাকে, খুনের ব্যাপারেও অনেক কিছুই জানে। স্যার এই দেখুন, এগুলো সব ক্রিকেট গ্রাউন্ডের ফটোগ্রাফস। এতে তো এই নিতাও আছে। ফটোতে তো ডেট আর টাইমও আছে, কয়েকদিন আগে গেছে। নিতা এখনো ক্রিকেট খেলতো, এই কথাটা বাদল কি জানতো না নাকি? নিতা কি বলেনি ওকে? অভিজিৎ, আরো অনেক কিছু আছে যেটা ওর স্বামী জানতো না। এই দেখো, ফটোগ্রাফার বীর আর নিতার মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। ক্রিকেট গ্রাউন্ডে যাই, হয়তো ওখানে গিয়ে বীরের ব্যাপারে কিছু জানতে পারবো। চলো ভাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, ফটাফট, টাইমের মধ্যে যেন সব কাজ শেষ হয়। তাড়াতাড়ি করো, টুর্নামেন্ট আমার মাথার ওপরে, হ্যাঁ বুঝেছো? তাড়াতাড়ি কাজ শেষ হওয়া চাই। এই পিচের প্রশংসা সারা শহরে হওয়া চাই। দিস শুড বি দ্য বেস্ট পিচ। ফটাফট করো, ফটাফট। এই শোনো, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনার এখানে একজন মেয়ে ট্রেনিং এর জন্য আসতো, তার খুন হয়ে গেছে। নিতা, রাইট? আপনি কি করে জানলেন? আর সব মেয়েরা এসছে শুধু নিতাকে ছাড়া, এই জন্য। আপনি চেনেন নিতাকে? আমি তো বেশি লোককে জানি না, তবে হ্যাঁ নিতাকে জানতাম। কি করে চিনতেন ওকে? বিশেষ কোনো? খুব স্পেশাল ছিল, একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবসময় হাসি হাসি মুখ করেই থাকতো। নিতা কখনো কাউকে গালিগালাজ বা কোনো খারাপ কথা কখনো বলেনি। ওর মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগছে স্যার। আপনি ওর সম্পর্কে আরো কিছু বলতে পারবেন? মানে ওর ম্যারিড লাইফের সম্পর্কে কিছু জানেন আপনি? ম্যারিড লাইফ আমার মনে হয় না ওর ভালো ছিল। নিজের স্বামীর সঙ্গে বিয়ে করে নিতা নিজেকে সবসময় তার দয়ার পাত্রী বলেই মনে করত। আই থিঙ্ক শি ওয়াজ নট হ্যাপি। ওর দয়ায় বেঁচে আছে এরকম কেন ভাবতো? খুবই জেদি ছিল নিতা, এমনকি সে তার নিজের ক্রিকেট কিট ব্যাগ কেনার জন্যও স্বামীর থেকে টাকা নেয়নি, বরং মডেলিং করেছিল, আর মডেলিং করে টাকা জমিয়েছিল। আই থিঙ্ক ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা, আর কেউ জানে এখানে নিতার ব্যাপারে? ওই গজেন্দ্র বাবুকে জিজ্ঞেস করতে পারে। তোমাকে শেখাচ্ছি বল কেমন করে করবে। ফিঙ্গার্স এই রকম, হ্যাঁ এইরকম। এবার এটাকে পুরো উপরে তুলবে, ঠিক আছে? যাও। গজেন্দ্র বাবু? ইয়েস, আমরা সিআইডি অফিসার। নিতার ব্যাপারে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই আমাদের। আগে বলুন নিতার ব্যাপারে কি জানতে চান আপনারা? আপনি হয়তো এটা জানেন না, কিন্তু নিতাকে খুন করা হয়েছে। খুন হয়ে গেছে? কখন, কিভাবে? সেটাই জানার চেষ্টা করছি আমরা। আপনি যা কিছুই জানেন নিতার সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন? আগে নিশ্চয়ই। নিতা আমার খুব ভালো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, একটু কম কথা বলতো, কিন্তু আমাকে আজ পর্যন্ত বলেনি যে ও চিন্তায় ছিল। আচ্ছা, এখানকার বাকি সমস্ত স্টুডেন্টদের সঙ্গে ওর কিরকম সম্পর্ক ছিল? এবার ভালোই ছিল, বাকি স্টুডেন্টসরা ওকে পছন্দ করতো না। এই লোকটাকে দেখেছেন কাছাকাছি ঘুরতে? হ্যাঁ, এই তো সবসময় এখানেই আসতো।
এমনকি নিতাও মাঝে মাঝে ওর সঙ্গে বেরিয়ে যেত। কালকেও এসেছিল। এই বীরের সঙ্গে দেখা করতেই হবে। আচ্ছা, এখানে যে বাকি স্টুডেন্টরা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। স্যার, নিতা যখন থেকে এখানে জয়েন করেছে ও আমাদের থেকে আলাদাই থাকতো। আচ্ছা, ও আপনাদের সঙ্গে কথাও বলতো না? কথাবার্তা বলতো, কিন্তু ওর মধ্যে এতটা অ্যাটিটিউড ছিল যে ওর মনে হতো যে ও সব থেকে ভালো প্লেয়ার, আর আমরা তো কিছুই না। কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমরা সবাই পার্টি করছিলাম, তো আমি ওখানেই ছিলাম। আর নিতা কোথায় ছিল? ও ওখানে ছিল না, ও মনে হয় ছিল হয়তো ফেভারিট কোচের সাথে। ফেভারিট কেন? অ্যাকচুয়ালি গজেন্দর স্যার নিতাকে লাইক করতো, আর ওকেই সব থেকে ভালো প্লেয়ারও ভাবতো, ওকে এক্সট্রা ক্লাসও করাতো, আর এমনকি ওকে সব থেকে বেস্টও ভাবতো। স্যার, আমাদের কোচের নিতাকে ভালো লাগতো, তাই জন্যই ওকে বেশি শেখাতেন। আর ওর বয়ফ্রেন্ডকে হিংসা করতো। স্যার, আসলে উনি সব দিক থেকে ওর হেল্প করতেন, আর তার জন্যই হয়তো ওকে অনেক স্পেশাল একটা লকার দিয়েছিল। লকার? স্যার, এই হলো চাবিটা, এই নিন। এর একটা কপি ওই স্যারের কাছেও থাকে। আসলে ওই বাচ্চাদের সারপ্রাইজ চেকিং এর জন্য রাখতে হয় আর কি। এ তো শিব। অভিজিৎ, এর মাথায় চোট লেগেছে। এই দেখো, মনে হচ্ছে কোনো জিনিস দিয়ে অনেকবার আঘাত করা হয়েছে ওর মাথায়। স্যার, এই লোকটা তো এখানে কালকে ঘুরছিল যখন আমরা প্র্যাকটিস করছিলাম। নিতা ওকে দেখেছিল, আর ও বীরকেও বলেছিল এর ব্যাপারে। এর সঙ্গে বীরের তো ঝগড়া হয়েছিল, আমিও দেখেছিলাম। স্যার। হ্যাঁ পুরবি, এই ভেঙে যাওয়া হেলমেট আর অস্ট্রেলিয়ার 2টো টিকিট পাওয়া গেছে নিতা আর বীরের নামে। এই বীর নিতার সঙ্গে অস্ট্রেলিয়াতে পালানোর প্ল্যান করেছিল। এগুলো কি? হ্যাঁ, এই ফটোগ্রাফ দেখতে পাচ্ছ, আর এই 2টো টিকিট। এসব দেখার পরেও তুমি বলবে যে তোমার সঙ্গে নিতার অ্যাফেয়ার ছিল না? স্যার, আমি বললাম না যে আমরা দুজন ভালো বন্ধু ছিলাম? চুপ! মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। নিতার তুমি বন্ধু ছিলে? হ্যাঁ, ভালোই যদি বন্ধু ছিলে এরকম কেন ছবি তুললে? বলো, কেন তুমি মেরেছো শিবকে? কেন মেরেছো? শিবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল তো? হ্যাঁ, কে? আর ওই ঝগড়ার জন্য শিবকে মেরে দিলে? হ্যাঁ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। না স্যার, আমার ঝগড়া হয়েছিল শিবের সাথে, কিন্তু আমি ওকে মারিনি। হ্যাঁ, মানে ঝগড়া হয়েছে তোমার সঙ্গে, আর ওকে মেরেছে অন্য কেউ? হ্যাঁ স্যার, হতে পারে। ওকে খুন করে তুমি অন্য কাউকে ফাঁসাচ্ছ? হ্যাঁ, ঠিকঠাক বলো, কি হয়েছিল কাল রাত্রে? স্যার, সত্যি তো এটাই যে আমি নিতাকে খুব ভালোবাসতাম, কিন্তু স্যার আমি শিবকে মারিনি। আমি তো শুধু ওকে হুমকি দিয়েছিলাম। হোয়াট ইজ এর প্রবলেম নিতা? স্যার, আমার 1 মিনিটের ব্রেক চাই। আরে কেন চাই তোমার ব্রেক? কি হয়েছে তোমার? কি হয়েছে? চোট লেগেছে নাকি? স্যার, আমার চোট লাগেনি, জাস্ট হেলমেটটা ভেঙে গেছে, আমি রেখে আসছি। আর ইউ ওকে? আর ইউ ওকে? বীর, হ্যাঁ, ওইদিকে দেখো, ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে বাদল ওকে পাঠিয়েছে আমার উপর নজর রাখার জন্য। অনেকদিন ধরে আমার পিছু নিয়েছে। আমি দেখছি। হ্যালো, ওই কে তুই? আর এখানে কি করছিস? শুনতে পাচ্ছিস না নাকি? লুকি লুকি কি দেখছিলিস? চল বেরো এখান থেকে, বেরো। আর একটা কথা শুনে রাখ, দ্বিতীয়বার এখানে দেখতে পেলে না, প্রাণে মেরে দেবো তোকে। চল বেরো। স্যার, আমি ভেবেছিলাম শিবকে বাদল আমাদের পিছনে লাগিয়েছিল, আর তাই আমরা দেশ ছেড়ে চলে যেতে চাইছিলাম স্যার। তারপর তোমার সঙ্গে শিবের দেখা হয়? না স্যার, তারপর আর শিবকে আর দেখিনি আমি ওকে ওখানে ছেড়েই চলে গেছিলাম। আর নিতা কোথায় গেছিল তারপরে? স্যার, আমার আর শিবের ঝামেলা নিয়ে ও খুবই চিন্তিত ছিল স্যার। ও ভেবেছিল যে শিব বাদলকে সবকিছু বলে দেবে, আর তারপর বাদল ওকে বিরক্ত করবে, সেই জন্য ও বাড়ি চলে গিয়েছিল হয়তো। আর নিতা বাড়ি চলে যায়। আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যতক্ষণ না এই কেস সলভ হচ্ছে তুমি এই শহর ছেড়ে
অভিজিতের বডিটা তো আমি খুব ভালো করে চেক করেছি, কিন্তু এর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ক্ষত নেই, আর শরীরে কোথাও কোনো বিষের ট্রেসও পাইনি। ডক্টর সালুখে, এটুকু বলার জন্য আপনি আমাদের এখানে ডেকে আনলেন? না মানে আমি বলতে চেয়েছিলাম যে ভেবেছিলাম নতুন কিছু বলবেন। নতুন কিছু জানতে পারবে, আগে তো একটু নিঃশ্বাস নাও। আরে আপনি বলুন স্যার। অভিজিৎ, এর মৃত্যু ঠিক তখনই হয়েছিল যে সময় নিতার খুন হয়। আচ্ছা, নিতার আর শিবের খুনি কি এক হতে পারে? আর মৃত্যুর কারণ? মৃত্যুর কারণ এর মাথায় লাগা আঘাতটা। এসো দেখাচ্ছি। মাথার এই জায়গাটায় কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, যার কারণে এই যে এখানকার হাড়টা ভেঙে গেছে, আর এটাই হচ্ছে ওর মৃত্যুর কারণ। স্যার মানে প্রথমে খুনি নিতাকে মেরেছে, আর তারপরে নিতাকে মারার সময় এ হয়তো দেখে নিয়েছে, তাই একেও মেরে দিয়েছে। হতেও পারে। আরো একটা কথা অভিজিৎ। সেটা কি? আরে ভাই, একটু অপেক্ষা করো না। অভিজিৎ, নিতার শরীরে আমরা অদ্ভুত কিছু চিহ্ন পেয়েছি। ডক্টর সালুখে, এরকম চিহ্ন আগে তো কখনো দেখিনি। আর দেখবেও না। আরে ভাই, এগুলো সব ভেতরকার জিনিস, বাইরের জিনিস নয়, বুঝলে? এই দেখো, এই এর শরীরের ওপরের দিকে এই চিহ্ন রয়েছে, কাঁধে, কোমরে, পিঠে। এই দেখো, ভালো করে দেখো। আর সবচেয়ে বড় কথা অভিজিৎ, এই চিহ্নটা যাই হোক, এই চিহ্নটার উপর আমি ভিনিগারের ট্রেস পেয়েছি। ভিনিগার? ব্যাপারটা কি বলুন তো স্যার। অভিজিৎ, ভিনিগার দিয়ে আঘাতের চিহ্ন লুকোনো সম্ভব। ভিনেগার তার মানে হলো সিরকা? আগে হ্যাঁ, ঠিকই। এতেও কাজে লাগে? আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানে যেখানে এই চোট আছে সেখানে সেখানে এই চিহ্ন বহুবার দেখা গেছে, বহুবার, বুঝলে? মানে স্যার একে কেউ রোজ মারতো? স্যার এটা খুবই জঘন্য কাজ। বিচারি মডেল ছিল, তাই আঘাত লুকোনোর জন্য ভিনিগার ইউজ করতো। স্যার স্যার ওই ব্যাংক থেকে বলছিল যে বাদল শিবের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করেছিল। স্যার এবার তো পুরো বোঝাই যাচ্ছে বাদল শিবকে টাকা দিয়েছিল নিতার ওপর নজর রাখার জন্য, আর যখনই ও বুঝতে পেরেছে নিতা ওকে ছেড়ে দিতে চাইছে, ওকে মেরে ফেলেছে। এই বাদল অনেক কিছু লুকোচ্ছে আমাদের কাছে। ওকে বিউরোতে ডাকো। বাদল, বলো বলো, তুমি তোমার স্ত্রী নিতাকে মারতে, অত্যাচার করতে? স্যার না স্যার, স্যার স্যার এই একদম মিথ্যে কথা স্যার। ওই ডিটেকটিভ শিব, ওর অ্যাকাউন্টে তুমি টাকা ট্রান্সফার করেছিলে কয়েকদিন আগে, কেন? শিব স্যার? ও হ্যাঁ, ওই শিব, প্রাইভেট ডিটেকটিভ শিব। ওকে তুমি টাকা দিয়েছিলে নিতার ওপর নজর রাখার জন্য? ও কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি কাজ করে, সেই জন্য? আমরা হ্যাঁ কিংবা নাতে উত্তর চাইছি। আর হ্যাঁ, শিবের ফোন থেকে আমরা সমস্ত ডেটা পেয়ে গেছি। শেষবার তোমার সঙ্গেই কথা হয়েছিল ওর ফোনে। স্যার আপনারা শুধু শুধু সন্দেহ করছেন আমার ক্লায়েন্টকে। যেদিন নিতা দেবীর খুন হয়েছিল সেই সময় বাদল স্যার একটা বিজনেস মিটিংয়ে ছিল। হ্যাঁ, এই স্টেটমেন্টগুলো আপনারা দেখতে পারেন। আরে উকিল বাবু, এসব আপনি কি দেখাচ্ছেন আমাদের? এরকম মিথ্যে স্টেটমেন্ট আমরাও আপনাকে দেখাতে পারি, এগুলো আপনার কাছে রাখুন। অভিজিৎ, এই উকিল পুরো রেডি হয়ে এসেছে এসব স্টেটমেন্ট নিয়ে। ও জানতো যে আমরা বাদলের কাছে নিতার খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। শুধু শুধু কষ্ট করলেন আপনি উকিল বাবু, কারণ আমরা আপনার ক্লায়েন্ট বাদলকে একবারও তো খুনি ভাবিনি। উকিল সাহেব, আপনিও যা খুশি বলে দিচ্ছেন। স্যার স্যার আমি মানছি যে আমি শিবকে হায়ার করেছিলাম, ওর অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করেছিলাম, কিন্তু স্যার আপনারা এটা বিশ্বাস করুন না, আমি আমার স্ত্রীকে মারতাম না, আমি ওকে খুন করিয়েছি। লাস্ট শিবের সঙ্গে কি কথা হয়েছিল? স্যার ওই স্যার এই আমার কাছে রেকর্ডিং আছে, কারণ আমি বলেছিলাম যে যা কিছু কথা বলবেন রেকর্ড করে নেবেন। এই যে মিস্টার বাদল, আপনি আমার সাথে এক্ষুনি দেখা করুন, কারণ আমার প্রাণে ঝুঁকি আছে, আর আমি আপনাকে কিছু বলতেও চাই। স্যার এরপর আমি ওর সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু ও ফোনই ধরেনি। এই কথাটা তুমি আগে কেন বলনি পুলিশকে? স্যার স্যার অ্যাকচুয়ালি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এটাও তো হতে পারে যে ও তোমার সম্পর্কে কিছু জানে, হ্যাঁ? সেই কারণে তুমি ভয় দেখিয়ে ওকে দিয়ে রেকর্ডিংটা করিয়ে নিয়েছো।
তারপরে ওকে মেরে ওই ক্রিকেট গ্রাউন্ডে ড্রেসিং রুমে ওর লাশটাকে লুকিয়ে দিয়েছিলে যাতে কারো তোমার উপর সন্দেহ না হয়। আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই স্যার, যতক্ষণ না আপনাদের কাছে উপযুক্ত প্রমাণ। মেরে আমরা কথা বলি না উকিল বাবু, উপযুক্ত প্রমাণ চাইছেন তো সেটা খুব তাড়াতাড়ি আপনার সামনে পেশ করা হবে। এখন আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ, চলুন স্যার। কড়া নজর রাখো এদের ওপর। দুজনের মধ্যে কেউ তো মিথ্যে কথা বলছে, হয় বাদল না হয় বীর। স্যার এটা বাদল করেনি, ওই জন্য তো শিবের রেকর্ডিং করেছে যাতে অন্য কাউকে ফাঁসাতে পারে। স্যার খুনি এই বীরও তো হতে পারে, কারণ ও নিতাকে ভালোবাসতো। তোমরা এটা কেন ভাবছো না যে খুনি গজেন্দ্র হতে পারে, ওই কোচ? কারণ ও তো একতরফা ভালোবাসতো নিতাকে। স্যার আমার মনে হয় এটা বাদলই করেছে। স্যার আপনি নিতার শরীরে আঘাতের চিহ্নগুলো দেখেননি? ডক্টর সানুংখেও তো বলেছে কেউ ওকে রোজ মারধর করত, রোজ অত্যাচার করত। স্যার এটা বাদলই কিন্তু করেছে। বীর এটা বললো যে নিতা কখনোই ওকে বলেনি যে বাদল ওকে খুব মারধর করতো। স্যার স্যার মহিলারা এইসব কথা শেয়ার করে না স্যার, আমি জানি এটা, কারণ আমার প্রতিবেশী আছে এরকম। বুঝতে পারছি পূর্ববী, কিন্তু তার জন্য প্রমাণ চাই। বাদলের বিরুদ্ধে আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই। পুরবী, আমার মনে হয় তোমার একটু রেস্টের প্রয়োজন। তুমি বাড়ি যেতে পারো যদি স্যার বলেন তাহলে। দেখো, যদি বাড়ি যেতে ইচ্ছে করে তো তুমি যেতে পারো। এটা কি রান্না বানিয়েছিস তুই? হ্যাঁ, আজকে তোকে আমি শেষ করে ছাড়বো। আজ তো এর একটা শেষ দেখেই ছাড়বো। কতদিন এইভাবে কাঁদবে? এই লড়াইটা তোমায় নিজেকেই লড়তে হবে। কতদিন এইভাবে চুপ করে মার খাবে? কিরকম নির্দয়ের মতন মেরেছে। একজন মানুষ এত নীচ হয় কি করে? না না, এটা উনি মারেননি। মানে যখন উনি মারছিলেন তখন আমি বাঁচার জন্য হাত তুললাম, ব্যাস তখনই এই আঘাত লাগলো। এখন এই আঘাতগুলো লুকিয়ে কোনো লাভ নেই। সাহসের সাথে কাজ করো, আরও সম্মুখীন হও। কালকে সকালে গিয়েই ওর নামে পুলিশে রিপোর্ট লেখাও। এটা আপনি কি বলছেন? আমি আমার স্বামীর বিরুদ্ধে কি করে কমপ্লেন করতে পারি? আমি ওনাকে ছাড়তে পারবো না। কেন? মানে সারা জীবন ধরে মার খেতে থাকবে, তাই না? মা আয়। এত ছোট আমার ছেলে, ওকে নিয়ে আমি কার দৌড়ে দৌড়ে ঘুরবো? কে আশ্রয় দেবে আমাদের? যখনই বাড়ি ছাড়ার কথা ভাবি তখনই ওর ভবিষ্যতের চিন্তা আমার মাথায় আসে। কি হবে ওর? কোথা থেকে আনবো টাকা? এর চিন্তা না থাকলে কবে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে চলে যেতাম।
এত মার তো সহ্য করতে হতো না বসে বসে। মারছিল যখন আমি বাঁচার জন্য হাত তুললাম তখনই এই আঘাতটা লাগলো। নিতার তো অ্যাফেয়ার ছিল বীরের সাথে, আরও বাদলকে ছেড়ে অস্ট্রেলিয়াও চলে যাচ্ছিল। তাহলে বাদলের অত্যাচার কেন সহ্য করবে? হতে পারে এই আঘাতের চিহ্ন কোনো মারধরের নয়। সালুঙ্কে স্যার, আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই, কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো, কি বলছো? স্যার স্যার আমার এতদিন মনে হতো বাদল নিতাকে মারতো। তো তো হিউম্যান রিফ্লেক্স অ্যাকশনে এই হাত দুটো সামনে আসা উচিত নিজেকে বাঁচাতে। তো আঘাতের চিহ্ন এখানে হবে না? হ্যাঁ ঠিকই তো, যেরকম বিনীতার হাতে আছে, রাইট? কিন্তু স্যার নিতার আঘাতের চিহ্ন ওর আঙুলের ওপর, ওর কোমরে আর ওর পায়ে রয়েছে। তাহলে এই আঘাতটা ওর ক্রিকেটের পিচে লাগেনি তো? রাইট পুরবি, তুমি যে বলছো একদম ঠিক। আমারও মনে হচ্ছে এই ধরনের চোট বলের আঘাতে হয়েছে। আচ্ছা, ওই যে মেয়েটা মডেলিংও তো করতো, তাহলে ও নিজের এই চোটের চিহ্নগুলো ভিনিগার দিয়ে লুকোতো। স্যার স্যার আরেকটা ফেভার চাই। বলো। 1 মিনিট স্যার, এইটা আরেকবার চেক করে নিন। স্যার, প্রবলেম সলভ হয়ে গেছে। আরে বাহ, আমাকেও বলো কি করে সলভ করলে। পঙ্কজ, তুমি সামনে এসো। আরে আরে পুরবি, তুমি পঙ্কজকে কিছু করবে না তো? না স্যার। আরে আরে পুরবি, আরে এসব কি? আরে আরে কি করছে এক মিনিট, কি হয়েছে পুরবি? স্যার স্যার নিতার শরীরে কোনো রকম ডিফেন্সিভ ইনজুরিস নেই। আরে বাবা, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না, কিন্তু তুমি বলতে কি চাইছো? স্যার নিতা যে আঘাতটা পেয়েছে সেটা নিজেকে বাঁচাতে গিয়ে পায়নি, বরং বল লাগার জন্য পেয়েছে। বল? হ্যাঁ স্যার, এই দেখুন। অভিষেক, স্মৃতি, বৈভব, এরা আবার কারা? স্যার এরা সেই ক্রিকেটার যাদের মৃত্যু ফাস্ট বল লাগার জন্য হয়েছে, মাথায় লাগার জন্য। আমি এটা ডক্টর সালুঙ্কেও দেখিয়েছি, আর ওনাকে জিজ্ঞেস করেছি যে নিতার সাথে এরকম কিছু হয়েছিল কিনা। উনি কি বললেন তাতে? স্যার সালুঙ্কে স্যার সাপোর্ট করেছেন। উনি বলেছেন যে বল লাগার জন্য যে কোনো কিছু হতে পারে, ব্রেইন ড্যামেজ, স্পাইনাল কর্ড ইনজুরিজ, যা খুশি, 1 সেকেন্ডে মৃত্যু হতে পারে। এই মাথায় আঘাত লাগার ব্যাপারটা, এই আইডিয়াটা কোথা থেকে পেলে? স্যার ওই ভেঙে যাওয়া হেলমেটটা থেকে। আচ্ছা, হেলমেট ভাঙা থাকার কারণে নিতা খালি মাথায় অনেক রাত অবধি ক্রিকেট খেলছিল আর বল এসে সোজা মাথায় লাগে। তাহলে তো এটা ওরই কাজ হতে পারে। খুন করেছো তুমি, নিতাকে খুন, তাই হাত করা তো পড়াতেই হবে। আপনাকে আমি আগেও বলেছি যে নিতা আমার ফেভারিট খেলোয়াড় ছিল। ফেভারিট স্টুডেন্ট ছিল, সেই কারণে এক্সট্রা কোচিং দিতে, হ্যাঁ? হেলমেট ছাড়া প্র্যাকটিস করাতে, মাথায় বল মেরে খুন করে দিয়েছো, তারপরে ওর বডি থেকে গলার কেটে লুকিয়ে দিয়েছো ওই বুটিকে। না স্যার, কাজটাও হয়ে গেল আর কেউ সন্দেহ করলো না। কে? আপনারা মিথ্যে গল্প বানিয়ে আমাকে ফাঁসাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে আছেটা কি এটা প্রমাণ করার জন্য? ঠিক আছে, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে কি করছেন? এটা আমার একাডেমি, আমি যা বলবো তাই হবে এখানে। দাঁড়ান। তোমার একাডেমি? এটা তোমার একাডেমি কবে থেকে হলো? তুমি এখানে শুধু একজন কোচ।
হলো প্রমাণ। ফটো দেখেই আমরা বুঝে গেছিলাম যে এই পিচ ছাড়া আর ভালো জায়গা হবে না তোমার নিতার মাথাটা লুকানোর জন্য। এটা ছাড়াও তোমার আঙুলের ছাপও আমরা পেয়ে গেছি। তোমার কাছে এখন অপরাধ স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ স্যার, আমি মেরেছি নিতাকে, কিন্তু আমি ওকে মারতে চাইনি। ও তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিল। হেলমেট তো ভেঙে গেছে, অন্য হেলমেট নিয়ে আসি। না, দরকার নেই, বিনা হেলমেটে খেলা শেখো। ওকে? কিন্তু স্যার, চোট লেগে যাওয়ার ভয় থাকবে। হ্যাঁ, ভয় তো থাকবে, কিন্তু বল থেকে কি করে বাঁচতে হয় এটাও তো শিখতে হবে না? কিছু হবে না, খেলো। স্যার, আমি খুব ঘাবড়ে গেছিলাম। আমার মনে হয়েছিল আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল না? তাহলে বডিটা লুকানোর কি দরকার ছিল? কে বিশ্বাস করতো যেটা অ্যাক্সিডেন্ট একটা? কে বিশ্বাস করতো? তুমি ওর মাথাটা কেটে কেন লুকিয়েছিলে? নিতার মাথাতে বল লেগে গেছিল, আর ওই বলের চিহ্নটার মাথায় ছিল। আমার মনে হয়েছিল আমি ধরা পড়ে যাব, তাই জন্য মাথাটা কেটে ওটাকে লুকিয়ে দিয়েছিলাম। শিবকে খুন করলে কেন তুমি? কিছুদিন আগে শিব আর বীরের ঝগড়া হয়েছিল, কারণ শিব নিতার উপর নজর রাখতো, আর এই ব্যাপারটা আমি জেনে গেছিলাম। তাই আমি ভাবলাম ও বোধহয় আমাকে দেখে নিয়েছে। বস, আমি আপনার সাথে দেখা করতে চাই, একটা খুব দরকারি কথা আছে। কিন্তু আমি সত্যি বলছি স্যার, এটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি জেনে শুনে ওকে মারিনি। শিবকে তো তুমি ইচ্ছে করে খুন করেছিলে। দুটো অপরাধ করেছো তুমি। তোমার বিচার তো এবার আদালত করবে। আসুন, কাম কাম কাম। আজকে থেকে আপনি আর আপনার ছেলে এখানে থাকবেন, আমার ফ্ল্যাটে আমার সাথে। আমি তো বুঝতেই পারছি না যে আমি আপনাকে ধন্যবাদ কি করে জানাবো। আপনার ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই যা কিছু করছি নিজের জন্য করছি। নিজের জন্য? মানে? মানে আমি এখানে একা থাকি, একদম একা। এখন তোমরা এসে গেলে তো আমারও কোম্পানি হয়ে যাবে। আজকে থেকে না আপনার গায়ে কেউ হাত তুলবে, না আপনাকে আপনার ছেলের ভবিষ্যতের জন্য কোনো রকম চিন্তা করতে হবে।